স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৩ বছরের ছোট্ট মেয়েটাকে বুকে নিয়ে ঘর ছেড়েছিল শুভ্রতা। অনাকাঙ্ক্ষিতভাবে ভীষণ বিপদে পড়েছে সে। আপাতত রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে শুভ্রতা। দিন পেরিয়ে সন্ধ্যা নামতে চলেছে, এখনো মাথা গোজার মতো কোনো নিরাপদ আশ্রয়স্থল সে পায়নি। ছোটাছুটি করার মাঝে আচানক কারোর সাথে ধাক্কা লাগলো শুভ্রতার। পড়তে পড়তেও বেঁচে গেল শুভ্রতা আর বেলি। অচেনা পুরুষটি তার বলিষ্ঠ হাতের আলিঙ্গনে দুজনকে ধরে নিল যত্ন সহকারে, যেন তার বহু দিনের আপন কেউ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। আর পুরুষটি পণ করেছে সেই মানুষগুলোকে পড়তে দেবে না। হুঁশ ফিরতেই পুরুষটির হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো শুভ্রতা। মেয়েটা ভয়ে কান্না শুরু করেছে। পিঠেও বোধহয় কিঞ্চিত ব্যথা পেয়েছে। আলতো হাতে পিঠে ঝাপড়ে বেলিকে শান্ত করার প্রয়াস চালালো শুভ্রতা। কিন্তু মেয়েটা থামলো না, বরং কান্নার শব্দ বাড়ল তার। এভাবে মাঝ রাস্তায় ছুটোছুটি করছেন কেন? লোকটার প্রশ্নে চোখ তুলে তাকালো শুভ্রতা। পূর্ণ দৃষ্টিতে পুরুষটিকে একবার দেখে চোখ নামিয়ে নিল সে। পুরুষ মানুষে যে তার ঘৃণা, সহ্য হয় না এদের, দেখলেই জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করে। মনের তিক্ততার রোষানলে পুড়ে উত্তর দিল না শুভ্রতা। হ্যালো, আপনাকেই জিজ্ঞেস করছি। আমি যা ইচ্ছে করছি, আপনার কি? রাস্তায় মেয়ে দেখলে কি এমন যেচে পড়ে খবর নেন? বেলির কান্না বাড়তে দেখে পুরুষটা শুভ্রতার কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিল বাচ্চাটাকে। তার প্রশস্ত বলিষ্ঠ ঘাড়ে মাথা রেখে পিঠে হাত বুলিয়ে দিল সে। মেয়ের হাতে টান বসাতে নিতেই শুভ্রতার কবজি চেপে ধরল মানুষটা। অধরে আঙুল চেপে চুপ করার নির্দেশ দিল তাকে। শুভ্রতা চুপ করে দাঁড়ালো। বেলি থামতেই লোকটা শুধালো, গন্তব্য ঠিক করেছেন নাকি ছন্নছাড়া বেশে বেরিয়েছেন? পুরুষটির এমন অদ্ভুত প্রশ্নে থমকালো সুব্রতা। সে যে ঘর ছেড়েছে এই লোক জানে কিভাবে? মাহমুদের লোক নাকি? সুব্রতার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সচেতন করলো। মস্তিষ্ক বলল মেয়েকে নিয়ে পালা সুব্রতা, কিন্তু ইন্দ্রিয় আর মস্তিষ্কের মাঝে মন বলল অন্য কথা। শেষবার বিশ্বাস করাই যায় অচেনা পুরুষটিকে। এই বিশ্বাসে যদি যদি ভাগ্য মৃত্যু লেখা থাকে তবে তাই সই। কাপা কাপা গলায় উত্তর দিল সুব্রতা। আমি পালিয়েছি ঘর ছেড়ে, যাওয়ার কোনো জায়গা নেই, কাউকে চিনিও না। সেই সকাল থেকে ছুটে এতটা এসেছি, রাস্তাও শেষ হচ্ছে না। আমি তানভি, আপাতত নামটুকু জেনে রাখুন। বাকিটা পথ চলতে চলতে জেনে নেবেন, কেমন? পথ চলতে চলতে মানে? মুচকি হাসলো রোদ্দুর। টপ করে বেলির গালে একটা চুমু খেলো সে। আমরা তো এখন সফর সঙ্গী, তাই না? কে বলেছে আপনাকে? আমার সিক্স সেন্স। সঙ্গী না হলে উপরোক্ত কথাগুলো আমাকে বলতেন না আপনি। চুপসে গেল সুব্রতা। কিন্তু এখন তো আর তার কিছু করারও নেই। অবিশ্বাস করে ছোটার থেকে বিশ্বাস করে নিঃশেষ হওয়া ভালো। সে একা হলে চিন্তা ছিল না, তার সাথে যে তার বুকের ধনটাও আছে। শীতের দিন, ঘন্টা না পেরোতেই হাত হয়ে যায়। বাই দ্য ওয়ে, সন্ধ্যার শেষ বাসটা ছাড়বে এখান থেকে। গন্তব্য সোজা সিলেট। টিকিট কাটবো। এই বাস ছাড়া আর কোনো বাস নেই, নইলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুপ করে কিছুক্ষণ ভাবলো সুব্রতা। পরপর মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে। রোদ্দুর বেলিকে কোলে নিয়ে হাঁটা দিল বাস কাউন্টারের দিকে। কাউন্টার থেকে দুটো টিকিট কেটে ওয়েটিং চেয়ারে বসলো সে। বেলি ঘুমিয়ে পড়েছে রোদ্দুরের ঘাড়ে। মিষ্টি বাচ্চাটাকে সযত্নে বক্ষ ভাঁজে আগলে রাখলো রোদ্দুর। ধীর পায়ে এগিয়ে এসে মাঝে চেয়ারটা ফাঁকা রেখে বসলো শুভ্রতা। সূর্য আকাশের বুক ছুঁই ছুঁই। অমন সময় বাস এসে থামলো কাউন্টারের সামনে। বাস আসতেই বেলিকে কোলে তুলে বাসে উঠল রোদ্দুর। তার পেছনে পেছনে উঠল শুভ্রতাও। মাঝের দিকটাতে তাদের সিট পড়েছে। শুভ্রতাকে জানালার পাশে বসতে দিল রোদ্দুর। পরপর বেলিকে কোলে নিয়ে সেও বসলো সিটে। দুজনের মাঝে জায়গা বাঁচিয়ে বসলো রোদ্দুর। সিটে বসে জানলা দিয়ে বাইরে তাকালো শুভ্রতা। একটু পরে মাগরিবের আজান পড়বে। তার সাথে সাথে শুরু হবে বেলিকে নিয়ে তার জীবনের নতুন এক অধ্যায়। অথচ এই সময় তার ঘরে থাকার কথা ছিল। দরজা জানালা বন্ধ করে নামাজে দাঁড়াতো সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মেয়েকে বুকে নিয়ে অচেনা এক পুরুষের সাথে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে সে। বেলি জেগে উঠেছে। রোদ্দুর তাকে কোলে বসিয়ে নিচু শব্দে কথা বলছে দুজনে। শুভ্রতা কান পাতল সেদিকে। লোকটা কি কথা বলছে তা শোনার জন্য। তুমি কে? বেলির কথায় ঠোঁট এলিয়ে হাসল রোদ্দুর। মেয়েটার চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে শুধালো সে। কে হতে পারি বলো তো? তানি না, আমি তানভি। তুমি? বেলি ফুল। মা ডাতে কেন্ত বাবাই বলে, শতানের বার্তা। বেলির আদো আদো কণ্ঠের অভিযোগে বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা হলো রোদ্দুরের। এত মিষ্টি একটা বাচ্চাকে কেউ এসব ডাকতে পারে, তাও আবার নিজের বাচ্চা। আর চোখে রোদ্দুর তাকালো শুভ্রতার দিকে। মেয়েটা মাথা নামিয়ে নিয়েছে। বেলি ফের কিছু বলার আগে শুভ্রতা রোদ্দুরের কোল থেকে নিয়ে নিল তাকে। গরম কণ্ঠে শুধালো সে, এত কথা বলো কেন বেলি? ঘুমাও তুমি। আঙ্কেলটা ভালো আম্মু। তুমি আমাদের বকতো কেন?
আর বকবো না মাম্মা, তুমি ঘুমাও। মায়ের কথায় আদুরে বিড়াল ছানার নাই শুভ্রতার কোলে ঘাপটি মেরে শুয়ে পড়ল বেলি। শুভ্রতা শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল মেয়েকে। রোদ্দুর সবটা পরখ করলো শান্ত চোখে, কিছুই বলল না সে। ডিভোর্স হয়ে গেছে আপনার, নাকি ওই জাহান নামে আবার ফেরার প্ল্যান আছে? আপনি জেনে কি করবেন? সঙ্গে এসেছি বলে কি মাথা কিনে নিয়েছেন? এখনো এত ভালোবাসা হাজবেন্ডের প্রতি? বাহ, বেস্ট ওয়াইফ অ্যাওয়ার্ডটা আপনাকেই দেওয়া উচিত। একদম হিললে ওড়াবেন না, আমি কিন্তু বাস থেকে নেমে যাব। রোদ্দুর হাসলো, সুব্রতাকে রাগিয়ে দিতে তার ভালোই লাগছে। এমন খাঁটি সোনাও নাকি কেউ পোড়া লাকড়ির গুঁড়োর ন্যায় উড়িয়ে দেয়। ওকে, আই এম সরি মিসেস। নামটা অন্তত বলুন প্লিজ। মাহিরা জাহান সুব্রতা। আই এম সরি মিসেস সুব্রতা। মিসেস মিসেস করবেন না তো, কানে লাগছে। হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে কিনা সেটাও বলছেন না, আবার মিসেসও কানে লাগছে। আমি কি করব তাহলে? দিয়েছি ডিভোর্স, ডিভোর্স দিয়েই পালিয়েছি। শান্তি, এইবার দয়া করে চুপ করুন। রোদ্দুর থেমে গেল। সুব্রতার মাথার উপর দিয়ে হাত এগিয়ে জানালাটা বন্ধ করে দিল সে। ঠান্ডা বাতাস আসছে জানলা দিয়ে। পরপর হুডির টুপিটা মাথায় দিয়ে সিটে পিঠ এলিয়ে দিল সে। বাসে যাত্রীদের বিরতি দিতে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো বাসটা। সুব্রতা এতক্ষণ জেগেছিল। মাথার উপরে গুরু ভার নিয়ে কারো ঘুম আসে না, আসতে পারে না। পুরুষতান্ত্রিক এই সমাজে একা একজন মেয়ে মানুষ বেঁচে থাকা কতটা কঠিন। শকুনের নজর পড়ে তার উপরে। টাকা দিয়ে কিনে নিতে চায় সেই নারীর শরীর। সুব্রত সবটা জানে, কিন্তু কারো পায়ের জুতো হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সব যাত্রীরা একে একে নেমে গেল বাস থেকে। রোদ্দুরকে এখনো জাগাতে না দেখে সুব্রতা আলতো হাতে চিমটি কাটলো তার বাহুতে। আহ করে চিৎকার করে হাত ডলতে ডলতে সোজা হয়ে বসলো রোদ্দুর। হোয়াট ওম্যান, চিমটি কাটছেন কেন? নিচু কণ্ঠে সুব্রতা শুধালো। যাত্রা বিরতি দিয়েছে, নামবেন? বেলির ডাইপার চেঞ্জ করতে হবে। আচ্ছা চলুন মাম্মাম, আসো। রোদ্দুর হাত বাড়াতেই চোখ ডলে রোদ্দুরের কোলে ঝাঁপ দিল বেলি। বেলিকে কোলে নিয়ে দাঁড়ালো রোদ্দুর। শুভ্রতা শাড়িটা ঠিক করে রোদ্দুরের পেছন পেছন নেমে এলো। রোদ্দুর এই দিক ওই দিক তাকিয়ে দোকান খুঁজলো। সামনে একটা ফার্মাসি খোলা। বেলিকে নিয়ে সেদিকে এগোলো সে। ফার্মাসির টুলটাতে গিয়ে বসলো রোদ্দুর। পেছন থেকে চেঁচিয়ে উঠল সুব্রতা। ওদিকে যাচ্ছেন কেন? রেস্টুরেন্ট তো এই দিকে। আপনাকে চুরি করে নিয়ে যাব, তাই ওইদিকে যাচ্ছি। আবার? বাবুর ডাইপার আছে আপনার কাছে? চুপসে গেল সুব্রতা। ভাইয়া, এক বোতল পানি দিন তো। লোকটা একটা পানির বোতল নিয়ে রোদ্দুরের সামনে এগিয়ে দিয়ে শুধালো। উনি আপনার কি হয়? বোতলে ছিপিটা খুলতে খুলতে নির্দ্বিধায় রোদ্দুর জবাব দিল। সে আমার আপনজন। একটুও ভাবল না রোদ্দুর, যেন উত্তরটা তার মুখস্থই ছিল। রোদ্দুরের এখনো উত্তরে চমকে তাকালো সুব্রতা। গমগমে কণ্ঠে দোকানের দিকে তাকিয়ে শুধালো সে। মিথ্যা কথা, আমি ওনার কিছুই হই না। আমরা অপরিচিত মানুষ। রোদ্দুর এক ঢোক পানি খেয়ে মুচকি হাসলো। আজকে তার হাসির রোগ হয়েছে নাকি? এত হাসছে কেন? রোদ্দুর নিজেও বুঝলো না। সচরাচর রোদ্দুর এতটা হাসে না। বহু কষ্টে শুধু ঠোঁটটা বাঁকায়। ভাবির সাথে ঝগড়া হয়েছে ভাই? এই, আমি আপনাকে চিনি না, বলুন আপনি। রোদ্দুর আরেক চোট হাসলো। গালের পানিটুকু গিলে সে মাথা দোলালো, যার অর্থ হ্যাঁ হতেও পারে, আবার নাও হতে পারে। সুব্রতা তার মাথা নাড়ানো দেখে রাগে ফুঁসে উঠল। কিছু বলতে নিয়েও বলল না সে। মাম্মাম, তুমি পানি খাবে? রোদ্দুর মাথা নামিয়ে কোলে থাকা বেলিকে প্রশ্ন করতে সে ফিসফিসে কণ্ঠে বলল, খাবো। বোতলে ছিপিতে পানি নিয়ে বেলির মুখে দিল রোদ্দুর। সুব্রতা গজগজ করতে করতে রোদ্দুরের পাশে এসে দাঁড়ালো। শাড়ির আঁচলটা টেনে ঢেকে নিল নিজের শরীরের অনাবৃত অংশগুলো। পানি খাবেন? না। সুব্রতা না শুনে বাকি পানিটুকু রোদ্দুর নিজেই খেয়ে নিল। পরপর বোতলটা ডাস্টবিনে ফেলে শুধালো সে। ভাইয়া, বাচ্চাদের ডাইপার দিন তো। আপনাদের বাচ্চাটা মাশাআল্লাহ ভাই, দুজনই সুন্দর মানুষ তো তাই। রোদ্দুর ফের হাসলো। লোকটা তাক থেকে দুটো কোম্পানির ডাইপার বের করে রাখলো ওদের সামনে। রোদ্দুর প্যাকেট দুটো বিচক্ষণ চোখে তাকিয়ে দেখলো, কিন্তু তার কাছে কোনো পার্থক্যই লাগছে না, শুধু ছবির বাচ্চা দুটো ছবি ছাড়া। দুটোই তো এক, এখানে পার্থক্য কি? একটা একটু কম দামি আর একটা একটু বেশি দামি। ও এই ব্যাপার, তাহলে আমাকে দামি প্যাকেটটাই দিন, দামিটাই ভালো হবে। ভাই কি নতুন বাচ্চার বাবা হয়েছেন নাকি? দোকানের কথায় কেসে উঠল রোদ্দুর। হুম, এই জন্যই তো বুঝতে পারছেন না। উনি কোনো বাপ টাপ না, এই বাচ্চা আমার, আমি ওর মা। আর আপনি এত কথা জেনে কি করবেন? ডাইপার দিয়ে মুখ বন্ধ করুন। সুব্রতার কঠিন কণ্ঠের ধমকে লোকটা থেমে গেল। বাকিটা সময়ের একটা কথাও সে বলল না। টাকা মিটিয়ে শপিং ব্যাগ হাতে নিয়ে দাঁড়ালো রোদ্দুর। সুব্রতা এক প্রকার হ্যাচকা টানে বেলিকে নিয়ে নিল তার কাছ থেকে। এমন করছেন কেন?
আপনার কোলে বাচ্চা দেখে সবাই ওকে আপনার বাচ্চায় ভাববে, তো ও তো আপনার বাচ্চা না। ভেংচি কাটলো রোদ্দুর। সুব্রতার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল সে, এমন ভাব করছেন যেন কোনো ডাক্তার আপনাকে সার্টিফিকেট দিয়েছে যে আমি কোনোদিন বাবা হতে পারবো না। আমি তা কখন বলেছি? আপনার কথার মিনিং তো তেমনি ঠেকলো আমার কাছে। একদম তর্ক করবেন না। ওকে, তাহলে প্রেমের কথা বলি। বলি, শুনবেন আপনি? কথা শেষ করতে পারল না সুব্রতা, তার আগে শাড়িতে পা পেঁচিয়ে হোঁচট খেল সে। দ্রুত পায়ে এগিয়ে রোদ্দুর তার কনুই চেপে ধরল। অপরিপক্কতা নিয়ে একা দায়িত্ব নিতে যান কেন? পাশে তো একজন আছে। একবার হাত বাড়িয়ে দেখলেই পারেন। আপনি যান এখান থেকে, তাড়িয়ে দিচ্ছেন? কিন্তু আমি যাব না। কেন? কারণ তানভীর দায়িত্ব ছেড়ে পালায় না। কে আপনার দায়িত্ব? আপনি আর বেলি ফুল। বললেই হলো। পাস মিস করতে চান মানে? চলুন তাড়াতাড়ি। সুব্রতার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেল রোদ্দুর। শাড়ি উপরে তুলে দ্রুত পায়ে রোদ্দুরের পেছনে দৌড় দিল সুব্রতা। রেস্টুরেন্টে ঢোকার মুখে কাউন্টারে বসা লোকটাকে জিজ্ঞেস করে ওয়াশরুমের সামনে এসে থামলো রোদ্দুর। মহিলা ওয়াশরুমের পাশেই পুরুষদের ওয়াশরুম। বেলির ডাইপার একা চেঞ্জ করতে পারবেন? আমি হেল্প করব? পারবো। সুব্রতার শক্ত কণ্ঠের উত্তর পেয়ে বেলি আর শপিং ব্যাগ দুটোই সুব্রতাকে দিয়ে দিল রোদ্দুর। সুব্রতা ওয়াশরুমে ঢুকতেই পরপর রোদ্দুর নিজে ওয়াশরুমে ঢুকে পড়ল। চোখে মুখে পানি ছিটিয়ে পুরুষদের ওয়াশরুম থেকে বেরিয়ে মহিলাদের ওয়াশরুমের সামনে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ পেরোতে সুব্রতা মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে এলো। সব ঠিকঠাক? হো হো আঙ্কেল, যাব। সুব্রতা জবাব দেওয়ার আগে ঝাপটে গিয়ে রোদ্দুরের গলা চেপে ধরল বেলি। ছোট হাত জোড়া দিয়ে রোদ্দুরের গাল চেপে শব্দ করে চুমু দিল সে। বাচ্চাটা চুমু দিতে গিয়ে থুতুও মেখে দিল রোদ্দুরের গালে। তুমি খুব ভালো ভালো। তুমিও মাম্মাম, পৃথিবীর সেরা বাচ্চা তুমি, আমার জান বাচ্চা। বেলিকে কোলে নিয়ে চেয়ারে গিয়ে বসলো রোদ্দুর। সুব্রতা তার সামনের চেয়ারটাতে বসলো। ওয়েটার আসতেই অর্ডার দিয়ে বেলিকে নিজের সামনে টেবিলের উপরে বসিয়ে দিল রোদ্দুর। বেলি হাত বাড়িয়ে রোদ্দুরের কপালের চুলগুলো টেনে ধরলো দুই হাতে। রোদ্দুর মাথা নামিয়ে নিল, মুঠো ভর্তি রোদ্দুরের চুল ধরে আওড়ালো সে। তোমালে আমার ভালো লেগেতে। তাই নাকি মামুনি? হো হো বেলি, তোমার কাতে থাকবে। ভালো আঙ্কেল, তুমি খুব ভালো। সুব্রতা ওদের দুজনের দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে এক পর্যায়ে তার চোখ জোড়া ছলছল করে উঠল। সুব্রতার একটাই আফসোস, মেয়েটা কোনোদিন বাবার ভালোবাসা পেল না। মাহমুদ জন্মের পর থেকে বেলিকে সহ্য করতে পারে না। বেলি মেয়ে কিনা, তার তো অঢেল পয়সা, মেয়ে দিয়ে তার কাজ কি? সেই রেস ধরে মেয়েকে ঘৃণা করতো মাহমুদ। সাথে সকাল দুপুর সুব্রতার উপরে অত্যাচার লেগেই থাকতো। বেলির আদুরে মুখটাও সে কোনোদিন সুন্দর করে দেখেনি। হারিয়ে গেলেন নাকি? পারলে হারাতামই, কিন্তু সেই সামর্থ্য নেই যে। কে বলল মানুষ চাইলে সব সম্ভব? আমি তো শুধু মানুষ না, একজন মাও। আমার যে অনেক দায়িত্ব। মায়েরা অনেক শক্তিশালী হয়। এখন প্রায় মধ্যরাত, শীতের রাত হওয়াতে রাত শেষ হচ্ছে না। গাছের পাতা বেয়ে টপ টপ করে কুয়াশা ঝরছে। একটা বন্ধ চায়ের দোকানের ছাউনির নিচে বেঞ্চিতে বসে আছে রোদ্দুর, সুব্রতা আর বেলি। শীতের তোপে রোদ্দুর আর সুব্রতা দুজনের শরীরে হাড় শুদ্ধ কাঁপছে। সামান্য পাতলা একটা শার্ট রোদ্দুরের শীত নিবারণে ব্যর্থ। তার হুডিটা বেলির পরনে। বাচ্চাটা শীত করছিল দেখে রোদ্দুর নিজের হুডিটা খুলে দিয়েছিল তাকে। হুডিটা বেশ বড়ই হয়েছে বেলির, যে কিনা বর্তমানে রোদ্দুরের কোলে ঘুমিয়ে আছে। জড়সড় অবস্থায় কলা পাতা রঙের শাড়িটা আরও একটু শক্ত করে শরীরের সাথে চেপে ধরল সুব্রতা। ঘন্টা পেরিয়েছে তারা এখনো বসে থাকার রেস্টুরেন্টে থেকে খেয়ে বেরোতে বেরোতেই বাসটা মিস করেছিল রোদ্দুরা। এখানে আশেপাশে থাকার মতো কোনো জায়গাও নেই, তাই উপায়ন্তর না পেয়ে দুজনে ছাউনির নিচে বসে আছে। আমার শীত করছে, এখানে এভাবে আর কতক্ষণ বসে থাকবো? যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় বাসটা আসছে, ততক্ষণ এখানে বসে অপেক্ষা করা লাগবে। নেক্সট বাস কখন? ফজরের পরে। উঠে দাঁড়ালো সুব্রতা। ছাউনির নিচ থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে শুধালো সে। আশেপাশে কোনো বাড়ি নেই? একটু এগিয়ে দেখি। বাড়ি থাকলে ওনাদের কাছে সাহায্য চাইলে যদি কেউ সাহায্য করে। বেলিকে কোল থেকে তুলে কাঁধে শুইয়ে দাঁড়ালো রোদ্দুর। জানি না, চোর ভেবে বেঁধেও তো রাখতে পারে। একবার চেষ্টা করে দেখতে সমস্যা তো নেই। আর আমাদের হাতে তো কোনো ব্যাগও নেই, তাহলে চুরি করব কিভাবে? থামলো সুব্রতা। এখানে আর বেশিক্ষণ বসে থাকলে আমি শীতে মরেই যাব। আপনাকে নিয়ে কোনো বিপদে পড়লে তখন কি করব? সবাই তো আর আমার মতো ভদ্রলোক না। আগে আসুন তো। অন্ধকারের মাঝেই দ্রুত পায়ে হাঁটা দিল সুব্রতা। হাঁটার আগে শাড়ির আঁচলটা মাথায় তুলে নিল সে। এই দাঁড়ান, আজব তো। চা দোকানের উল্টো পাশে একটা রাস্তা গেছে। রাস্তাটা মাটির তৈরি, দেখেই বোঝা যাচ্ছে ওই দিকের জায়গাটা গ্রাম।
চাঁদের হালকা আলোতে রোদ্দুর আর শুভ্রতা হেঁটে চলেছে। বেলি এখনো ঘুমিয়ে আছে। এদিকটাতে তেমন একটা জনমানবের অস্তিত্ব নেই বললেই চলে। হাঁটতে হাঁটতে একটা টিনের আটচালা বাড়ির সামনে এসে দাঁড়ালো দুজনে। বাঁশের কঞ্চি দ্বারা বাড়ির চারপাশে বেড়া দিয়ে রাখা। বাড়িটা দেখে শুভ্রতার দিকে তাকালো রোদ্দুর। মেয়েটা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে, নরম কণ্ঠে রোদ্দুর আওড়ালো, আমি গিয়ে দেখছি বাড়িতে কেউ আছে কিনা। তড়িঘড়ি করে রোদ্দুর হাত চেপে ধরলো শুভ্রতা। এখানে একা দাঁড়িয়ে থাকার চেয়ে লোকটার সাথে যাওয়াটাই ভালো। চারপাশটা কেমন ভুতুড়ে হয়ে আছে। দূরে কোথাও নেড়ি কুকুর ডাকছে, তার সাথে বাতাস কেমন একটা অজানা ফুলের সুবাস ভেসে আসছে। আমি যাই আপনার সঙ্গে, যাবেন? আসুন। বাঁশের বেড়াটা সরিয়ে মাটির বাড়িটার ভেতরে প্রবেশ করলো রোদ্দুর আর শুভ্রতা। ঘরের ভেতর থেকে লালচে লাইটের আলো এসে উঠোনে পড়েছে। অন্ধকার হাততে গিয়ে টিনের দরজায় কড়া নাড়ল রোদ্দুর। কড়ার শব্দে ভেতর থেকে চেঁচিয়ে উঠল এক বৃদ্ধ লোক, কে রে, এত রাইতে বিরক্ত করস? দরজাটা একটু খুলবেন, আমরা বিপদে পড়েছি খুব। পারতাম না, এইটা কোনো হোটেল না। লোকটার কড়া গলা না শুনে শান্ত চোখে শুভ্রতার দিকে তাকালো রোদ্দুর। এইবারে কি করবেন? আমি দেখছি, সরুন। রোদ্দুরকে সরিয়ে দরজাতে এসে দাঁড়ালো শুভ্রতা। আলতো কণ্ঠে বলল সে, আমাদের একটু সাহায্য করুন, আমরা খুব বিপদে পড়েছি। শীতের মতো বাইরেও থাকতে পারছে না, একটু তো দয়া করুন, শুনছেন? এবার আর জবাব দিল না লোকটা। কিছু সময় ফেরোতেই খট করে দরজাটা খুলে গেল। চেরাগ বাতি হাতে ঘরের বাইরে এসে দাঁড়ালো 50 ঊর্ধ্ব এক পুরুষ, পরনে তার সাদা লুঙ্গি আর সোয়েটার। বাতির লালচে আলোয় রোদ্দুর আর শুভ্রতাকে ঝাপসা চোখে দেখলো লোকটা। জামাই বউ নাকি তোমরা? রোদ্দুর আর শুভ্রতা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। ওদের চুপ থাকতে দেখে তাড়া দিলেন উনি। কি হইল, কথা কও না ক্যারে? না মানে, এই মাইয়া কি হয় তোমার? উনি আমার কিছুই হন না, রাস্তায় বিপদে পড়েছিল তাই সাহায্য করেছি। ছি ছি, এই মাইয়া তোমার জামাই কয়? বেগানা পুরুষ লোকের সাথে ঘুরতাছ ক্যারে? শুভ্রতা মাথা নামিয়ে নিল, নিভে আসা কণ্ঠে শুধালো সে। ছাড়াছাড়ি হয়ে গেছে, জামাই ছাইরা পরপুরুষের লগে ঘুরতাছ? এই ছাড়া, তুমি বিয়া করছো? না না, আমি এখনো সিঙ্গেল। রোদ্দুরের কথায় ভ্রু কুঁচকে নিল লোকটা, যার অর্থ রোদ্দুর কি বলছে তা বোঝেননি উনি। তোমারও ছাড়াছাড়ি হইয়া গেছে? না না, আমি অবিবাহিত। ও, আমাদের একটু থাকতে দিবেন চাচা? না, এমন জোয়ান ডাকগোর অবিবাহিত পোলামাইয়ারে আমি আমার বাড়িতে থাকতে দিতে পারুম না, আমার পাপ হইব। খোদাতালা পাপ দিবেন। লোকটার কড়া গলার কথা শেষ হতেই ফোড়ন কাটল রোদ্দুর। উৎসুক কণ্ঠে শুধালো সে, তাহলে আমাদের বিয়ে দিয়ে দিন। কি?